এ যেন এক অন্যরকম বাংলাদেশ। ঘড়ির কাঁটা যেন এখানে থেমে গেছে কয়েকশো বছর আগের সময়ে। বান্দরবানের সুউচ্চ পাহাড়ের কোলে গভীর অরণ্যে মুরং সম্প্রদায়ের মানুষ এখনও নিজেদেরকে প্রযুক্তি ও আধুনিকতার বাইরে রেখেছেন। আজও তাদেরকে ধান থেকে চাল বের করতে হয় সনাতনী পদ্ধতিতে। প্রচলিত মুদ্রার বাইরে শ্রম ও জিনিসপত্র লেনদেন করেন বিনিময় প্রথার মাধ্যমে, যা দেখে আমি রীতিমতো অভিভূত হয়েছি। ভিন্ন ধারার জীবনযাপনের পাশাপাশি মুরং জনগোষ্ঠীর মানুষের খাদ্যাভ্যাস সমতলের মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে জুমে উৎপাদিত সামান্য খাবারের পাশাপাশি নির্ভর করতে হয় প্রকৃতিতে জন্ম নেওয়া শামুক, বাঁশকুড়োল, কাঠবিড়ালি ও পশুপাখির মাংসের উপর। এমন দুর্গম পাহাড়ে শিক্ষা ও চিকিৎসার মতো অতি মৌলিক চাহিদাও তাদের সামর্থ্য সীমানা ও চিন্তারও বাইরে। পাহাড়ের কোলে এই গ্রামকে সকালবেলা শুভ্র ছামিয়ানায় ঘিরে রাখে মেঘের দল। মাত্র কয়েকটি বাড়ি নিয়ে গড়ে ওঠা এই পাড়া তার নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ভিন্ন ধারার জীবনযাপনে হয়ে উঠেছে অনন্য। আজ আমি হাজির হয়েছি আলীকদম উপজেলার একদম গহীনে র‍্যাম্বক পাড়ার মানুষের ভিন্ন ধারার জীবনযাপন সম্পর্কে জানতে। পাহাড়ের প্রতিটি পাড়ার মধ্যে লুকিয়ে রয়েছে অজানাকে জানার এক অদ্ভুত মোহ। নাঙা চাঙা বৈদ্য বাই গুণে মন্ত্র কিছু নাই নজরা মুনি নজরা নয় পালাইলা পুঁজি মৈতায় নয় চাপ ছু! এই যে আমরা র‍্যাম্বক পাড়ায় রওনা দিলাম। আমাদের মনি দাদা হচ্ছে খুবই মজার মানুষ। সে একটা মন্ত্র কিভাবে যেন শিখেছে, ওইটাই বিভিন্ন কাজে সে ব্যবহার করে। কখনো বলে ভূত তাড়ানোর, কখনো বলে শক্তিবর্ধক। আর কি কি কাজে লাগে দাদা এই মন্ত্র? ভূতের জন্য। শক্তি বাড়ে না? শক্তিও বাড়ে। ক্ষুধা লাগলে কি ক্ষুধা সারে? একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন মণিদাদা যখন মন্ত্র পড়েন ভেতরেই বলে দেন মন্ত্র বলে কিছুই নেই। মূলত আমাদের কাছে আনন্দ লাগে, তাই বারবার শুনি। প্রচুর পরিমাণে যোগ। এখন একদম হাঁটু পর্যন্ত আমাদের এই মোজা পড়তে হবে। লং শক্স বলে এগুলোকে। আমি আসার আগে একটি দোকান থেকে কিনে নিয়েছি। দোকানের নাম হচ্ছে বৈরাগ। তারা পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন, খুবই ভালো। মানে এমনিতে ভিডিও মানে স্পন্সর থাকে, কোনো কিছুর নাম বললে এমন না। আসলে ভালো পণ্য যেখান থেকে পেতে পাওয়া যায় অনেক সময় ফ্রিতেও প্রমোশন করতে হয়। সঞ্জয় দাদা আজ আমাদের পেছন পেছন হাঁটছেন। তিনি পেছন থেকে খেয়াল করবেন আমাদের যোগ ধরে কিনা। বৃষ্টি হলে বা ভেজা হলে পাহাড়ের যোগের অন্ত থাকে না। পাহাড়ে যে যোগ থাকে তাকে বলা হয় টাইগার যোগ। দূর থেকে প্রাণীর চলাফেরা এরা বুঝতে পারে এবং কাছে গেলেই একটা লাফ দিয়ে শরীরে উঠে যায়। আমি আসার সময় 4 জোড়া মোজা এনেছি। মণি দাদাকে সাধার পরেও তিনি নেননি। মোজা ছাড়াই তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওনারা যেহেতু পাহাড়েই বসবাস করেন তাই পাহাড়ি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছেন। এই খাড়া ও বিপজ্জনক পথ ধরেই উঠতে হবে, তাই বিশ্রাম নিয়ে একটু শক্তি সঞ্চয় করে নিচ্ছি। মণি দাদা এক দৌড়েই উঠে গেলেন। এই মানুষটিকে ভূত বললে ভুল হবে না। আমি সঞ্জয় দাদার কথা অনুযায়ী একদম ছোট ছোট পা ফেলে যাচ্ছি। আপনারা যখন পাহাড়ে আসবেন খাড়া অংশে ওঠার সময় ছোট ছোট কদম ফেলবেন এবং ক্লান্তি হলেই জিরিয়ে নেবেন। এখানে ক্লান্তি নিয়ে উঠার মানেই হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যেতে হবে। উপরে উঠে অদ্ভুত এক সৌন্দর্য দেখলাম। মনে হচ্ছে চেনা পৃথিবীর বাইরে কোনো জায়গায় এসেছি। আর আমাদের মন্ত্রপাঠক এমনভাবে বসে আয়েশ করছেন, মনে হচ্ছে এই পাহাড়ের মালিক তিনিই। কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা আবারও রওনা দিলাম র‍্যাম্বক পাড়ার দিকে। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, প্রতিটি পাড়ায় যিনি কারবারি বা মাতব্বর থাকেন তার নাম অনুযায়ী সেই গ্রামের নাম নির্ধারণ করা হয়। র‍্যাম্বক পাড়ায় মূলত মুরং সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
অনেক সময় পাহাড় ধরে আসার পরে এমন একটি সমতল রাস্তা পেলাম। মনে হচ্ছে পাহাড়ের মধ্যেও নিজের চেনা গ্রামীণ মেঠোপথের দেখা পেয়েছি। এমন অচেনা অজানা জায়গায় গ্রামীণ মেঠোপথকেও অনেক বেশি আপন ও নিজের মনে হচ্ছে। যারা শহরের পিচঢালা রাস্তায় অথবা বিদেশের কনক্রিটের রাস্তায় হেঁটে গ্রামকে মিস করেন তারা কিছুটা বুঝতে পারবেন। এখান থেকে র্যাম্বুকপাড়া এখনো অনেকটাই দূরের পথ, তবে তারা এই জুমে এসেই ফসল চাষ করেন। জুমগুলো পাড়া থেকে একটু বেশ দূরেই থাকে। প্রতিটি পাড়ার দখলে অনেকগুলো জুম থাকে। এমন উঁচু নিচু পাহাড়ের মাঝে জুমঘরগুলো সত্যিই পাহাড়কে অলংকার দিয়ে সাজিয়েছে। এমন সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হচ্ছি। এই হাঁটতে হাঁটতে জুমে এসে দেখলাম এই জুমে কিন্তু পাহাড়ি মরিচ রয়েছে। একদম প্রতিটি মরিচই উপরের দিকে মুখ করে তাকিয়ে আছে, ঠিক যেন ওরা সূর্যের আলো যেদিকে সেদিকে ওদের মুখ। কি সুন্দর। সঞ্জয় দাদা এখানে এসে হরিতকি ফলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। ত্রিফলা নামে যে 3টি ভেষজ উপাদান সবার কাছে সমাদৃত, তার মধ্যে আমলকি, হরিতকি ও বহেরের নাম অনেকেই জানেন। হজম শক্তি বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার। এটি যে পিপাসার্ত শরীরকেও চাঙ্গা রাখে সেটি আমার জানা ছিল না। পথে এই অদ্ভুত জিনিসটাকে দেখে আমার চোখ আটকে গেল। দূর থেকে মনে হচ্ছিল যেন মানুষের মাথার খুলি। মূলত জুমে ফসল বোনার সময় যে পূজা করা হয়েছিল, তখন লায়ের খোলটাকে এভাবে কাঠিতে করে ঝুলিয়ে রেখেছেন। আবারও আমাদেরকে নামতে হচ্ছে খাড়া পাহাড় ধরে। বুঝতেই পারছেন গতকাল আমরা কতটা উপরে জুম ঘরে ছিলাম। দাদা, এই পথ দিয়ে যাওয়ার সময় পিপাসার্ত হয়ে গেছেন, এই যে ঝিরিয়ে ধরে আসা পানি পান করছেন। ও, ওইখানে বোতল আছে না? কারো তৃষ্ণা লাগলে পানি খেতে পারে। হ্যাঁ, এই পথ এত খারাপ। এগুলো কোনো খারাই নয়। খারাপ কোথায়? সঞ্জয় দাদা স্থানীয় একজন লোকের সাথে নিজেদের ভাষায় কথা বলছেন। আমাদের জন্য যে ঘরটি রেখেছিলেন সেটিতে আরেকটি পর্যটক দল উঠে গেছে, তাই আমাদেরকে উঠতে হবে অন্য একটি ঘরে। এখানে সবাই আনন্দঘন পরিবেশে ফসল কাটছেন। এখন পর্যন্ত যতগুলো জুম দেখেছি, হাজিরামপাড়ার মতো এত উঁচু জুম দেখিনি। আমি ফেরার পথে চেষ্টা করব হাজিরামপাড়া বা ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরার। আকাশ একদম মেঘলা। এই পথটি মনে হচ্ছে গ্রামের মেঠো পথ, দুই পাশে সেগুন গাছ, অদ্ভুত সুন্দর। এটা কি দাদা পাড়ায় যাওয়ার গেট? হ্যাঁ, ও, প্রতিটি পাড়ায় কি এরকম গেট থাকে? আমাদের কি কাঠ বেয়ে উপর উঠতে হবে? এমনি সোজা কোনো রাস্তা নাই। এটা কেমন হলো না? এর কারণ কি দাদা? এই যে এরা জুম করছে এইদিকে, হ্যাঁ হ্যাঁ তো এদের হচ্ছে পুল সীমানা হচ্ছে এরা ঘিরেও দিয়ে ফেলছে, হ্যাঁ হ্যাঁ। যেন গরুগুলো এ সাইডে যেন আসতে না পারে, জমে যেন ক্ষয়ক্ষতি যেন না করতে পারে। আচ্ছা আচ্ছা, ধরেন আমি একটু উঠি। গহীন পাহাড়ে যতগুলো পাড়া রয়েছে, প্রতিটি পাড়াতে এভাবে বাঁশ ও কাঠ দিয়ে গেট বানানো থাকে। বন্যপ্রাণী থেকে নিজেদের সুরক্ষা এবং গৃহপালিত পশুর হাত থেকে জুমকে রক্ষা করার জন্যই তারা এটা করে থাকেন। কি দারুণ, দেখুন, অদ্ভুত সুন্দর। এই পাড়াটিতে এসে বিমোহিত হলাম। মেঘের সাথে সূর্যের লুকোচুরি খেলার সময় এমন সোনালি আলো চারপাশে ছড়ায়। এমন লালচে মাটির উপরে যখন সূর্যের আলো পড়েছে, তখন অপার্থিব সৌন্দর্য ধারণ করেছে। রায়টমনে পাড়াতে থাকার পরে আজ আমরা আবার এসেছি আরেকটি পাড়ায়। তাদের বাড়িঘর সংস্কৃতি সম্পর্কে জানার জন্য নিজেকে আর ধরে রাখতে পারছি না। মাত্র 15 থেকে 20টি বাড়ি নিয়ে তৈরি হয়েছে এই পাড়া। পাহাড়ের কোলে এ যেন এক ভিন্ন দুনিয়ায় এসেছি আমরা।
এই পাড়ার সৌন্দর্য যেমন আমাকে মুগ্ধ করছে, তেমনি তাদের সম্পর্কে জানারও আগ্রহ বাড়ছে কয়েক গুণ। এই পাড়াতে এসে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে না পৃথিবীর অন্য কোনো দেশে এসেছি। এই পাড়ার অধিকাংশ নারী গায়ের উপরের অংশে কোনো পোশাক পরিধান করেন না। সামনে যাদেরকে পোশাক পরিধান করা দেখবেন তাদের প্রায়জনকেই সঞ্জয় দাদা অনুরোধ করে জামা কাপড় পরিয়েছেন। ষাটোর্ধ্ব এই দাদির শরীরে এখনো জোর আছে। আসলে এখানে জীবিকার তাগিদে জোর থাকতেই হয়। এখানে ধান থেকে চাল বের করার জন্য কোনো আধুনিক মেশিন নেই। যেখানে বিদ্যুৎ বা কোনো যন্ত্রই আসেনি, এসব প্রত্যাশা করাটাও বিলাসিতা। যাই হোক, এই দাদির হাসতে হাসতে কাজ করা দেখে খুবই ভালো লাগলো। আপনাদেরকে বলে রাখি, এই যে দুই বোনকে চাল বের করা দেখছেন, তারা ধান বানার সময় তাদেরও শরীরে কোনো পোশাক ছিল না। আপনারা যেহেতু সপরিবারে আমার ভিডিও দেখেন, তাই অনুমতি থাকা সত্ত্বেও তাদের এই ভিডিও দেইনি, বরং তাদেরকে কিছু টাকা সম্মানী দিয়ে জামা কাপড় পরিয়েছি। কি অদ্ভুত, তাই না? এখানে অনেকেই আছেন যারা জীবনে কোনোদিন শহরে যাননি, তাই তারা আজও পূর্বপুরুষের সংস্কৃতি ধারণ করে আছেন। এনাদের কাজ করতে করতে কিন্তু হাত একদম লাল হয়ে যায়, যার জন্য ওনারা কিছু সময় পর পর বিশ্রাম নেন, মুখ থেকে থুতু বের করে একটু সেটাকে ঠান্ডা করার চেষ্টা করেন। আর এই যেখানে এটি করা হচ্ছে, ধান থেকে চাল বের করা হচ্ছে, এই প্রক্রিয়াটা কিন্তু কাঠের মধ্যে হচ্ছে। এত সময় পরিশ্রম করার পরে আবার চালগুলো ঢেলে নিচ্ছেন, এর ভিতর থেকে কুড়াগুলো আবার ছেড়ে নেবেন। আমরা যেটাকে কুলা হিসেবে ব্যবহার করি, ওনারা কিন্তু কুলা ব্যবহার করেন না, এটাকে চালনের মতোই কিছু একটা দিয়ে বের করে নিচ্ছেন। চাল বের করার পরে এখানে যে ধানগুলো রয়েছে, সে ধানগুলো আলাদা করে বেছে রাখছেন এবং চালগুলো আলাদা করছেন। এদিকে খুবই কষ্টসাধ্য একটি প্রক্রিয়া। আজ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তবে একটি দিক দেখে খুবই ভালো লাগছে, যখন আমরা নিরাপদে পৌঁছে যাচ্ছি তখনই বৃষ্টি হচ্ছে। যে বাড়িতে এসে থাকবো সে বাড়িতে উঠলাম, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, এগুলো কি দাদা? লাউয়ের? হ্যাঁ হ্যাঁ, লাউ হয়েছে। হ্যাঁ, লাউয়ের যে খোলস রয়েছে সেটি দিয়ে পানি রাখার পাত্র বানিয়েছেন। পানি কি ঠান্ডা দাদা? আমি একটু খাই। ক্লান্ত শরীরে একটু পানির দরকার, খুবই ডিহাইড্রেট হয়ে গেছে। অভ্যাস করতে হবে, পড়ে যায়। কলার পাতা দিয়ে ঢেকে রেখে দেন, কাজ শেষ হলে। কি পরিমাণ পানির পাত্র এখানে রয়েছে। দাদা, এগুলো কি কালোই হয় নাকি পরে কালো রং করে? না দাদা, এগুলো হচ্ছে আপনার এই কালো হয়, কালো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ। ব্যবহার করতে করতে। জি দাদা। এগুলোর বয়স আছে তো অনেকগুলোর, 5-10 বছর না? হ্যাঁ। ওনারা নিজেদের জন্য রান্না করছেন, চাল ধুয়ে দিচ্ছেন। কাকি, ও কাকি, এটা কি ইসের আপনাদের জুমের? জুমের জুমের ওনারা বাংলা ভাষা জানেন না, আমি বললাম জুমের কিনা, এগিয়ে এসেছেন। এটা কি জুমের চাল? জুমের চাউল এটা। উনি দাদা জুমের চাউল। আপনার ভাষা ওনারা বোঝে? হ্যাঁ, আপনার ভাষা ওনারা বোঝে? না বুঝি না দাদা। বোঝে না। ওনারা মূলত মুরং সম্প্রদায়ের মানুষ। ওনাদের নিজস্ব ভাষা এবং সেই ভাষার বর্ণমালাও রয়েছে। মোরদের ভাষা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিলুপ্তপ্রায় একটি ভাষা। শিশুরা লেখাপড়ার সুবাদে বাংলা ভাষা জানলেও যারা প্রবীণ তারা কেউই জানেন না। পাহাড়ের প্রতিটি বাড়িঘরই নিজেদের সুরক্ষার জন্য উঁচু করে বানানো হলেও তাদের রান্নাবান্না চলে ঘরের ভেতরেই। পাহাড়ে বসবাস করা এই মানুষদের জ্বালানির খুব একটা অভাব না থাকায় যেখানে ইচ্ছা সেখানেই রান্না করতে পারেন। তবে চুলা জ্বালানোর প্রক্রিয়াটা আমার কাছে বরাবরই অদ্ভুত লেগেছে। আগে আমার জানা ছিল না এই যে টক পাতা দেখছেন তার নাম রোজেলা পাতা। মানবদেহের জন্য খুবই উপকারী এই পাতা। রক্তের নানা ধরনের ক্ষতিকর উপাদান কমিয়ে উপকারী উপাদান বাড়িয়ে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। ওনাদের রান্নার পদ্ধতি হচ্ছে সব ধরনের সবজিকে একসাথে কেটে নিয়ে রান্না করা। আমি প্রথমে এই লাল রঙের বেগুনকে ভেবেছিলাম টমেটো,
কিন্তু পরবর্তীতে কাটার সময় টের পেলাম এটি হচ্ছে বেগুন। এমন লাল রঙের বেগুন আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানাবেন। শামুক রান্না করবে ওরা। এগুলো কি ভাঙবে দাদা? ধুয়ে ফেলতেছে ধুয়ে কি আস্ত রান্না করে? না বাংলা। ও আচ্ছা আচ্ছা। ছোটরা যারা মাঝে মধ্যে স্কুলে যায় ওরা বাংলা বুঝতে পারে, কিন্তু বড়রা একেবারেই বুঝতে পারে না। তো হচ্ছে এই শামুকগুলো সম্ভবত ভেঙে নেবে। হ্যাঁ, ভেঙে নিচ্ছে। এই শামুক ভেঙে নিয়ে তারপরে খাবে রান্না করে। পরে খাবে দাদা ওরা? দেখি আসতোই। না না দাদা, এগুলো হচ্ছে আপনার দেখবেন তো, ওনারা খাবে যে তখন রান্না করতে হবে দাদা। আচ্ছা, এইভাবে ভেঙে কি আস্তই রান্না করবে? হ্যাঁ। ও, আপনি খেয়েছেন কখনো শামুক? হ্যাঁ, শামুক খাইতে আমরা। ও, কেমন লাগে? স্বাদ অনেক দাদা। অনেক স্বাদ। মুখ কাটা শেষ হয়েছে। ওদিকে ওনাদের যে সব ধরনের সবজি একসাথে মিশিয়ে নিয়েছেন, মিক্সড ভেজিটেবল, সেটা রান্না করবেন। আর এখানে হচ্ছে এই শামুককে আলাদা রান্না করবেন। ধুয়ে নিচ্ছেন। হাত কাটার কিন্তু ঝুঁকি আছে, তো পরিষ্কার করে নিচ্ছেন ঠিকই। এই পরিবারের আরেকজন মানুষ চলে এসেছেন। বৃষ্টির মধ্যে দুজন করেই ছিলেন। কি কি আনলেন এখানে? শশাগুলো পেকে গেছে না? হ্যাঁ দাদা। এগুলো কি পাকাগুলোও খায়? হ্যাঁ, পাকাগুলো খায়। পাকাগুলো হচ্ছে দাদা, এগুলো একটু দীর্ঘদিন রাখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, কতদিন? প্রায় ধরেন 20-25 দিন বা 1 মাস পর্যন্ত এগুলো রাখা যায় দাদা। আচ্ছা আচ্ছা। শুকায় আরো বেশি দিন সংরক্ষণ করা যায় না? কোনটা দাদা? এটা এগুলো হুম হুম। এগুলো বেশি শুকাইতে হবে না, এটা পাকলে হয়েছে দাদা। এগুলো হচ্ছে ভরপুর পেকে গেছে এখন। আচ্ছা আচ্ছা। পেকে যাওয়ার কারণে এগুলো দীর্ঘদিন রাখা যায় আর কি। সসপ্যানের মধ্যে কলার পাতা দিয়ে নামিয়ে রাখছেন। কালকে কিন্তু জুম ঘরে আপনারা দেখেছিলেন কলার পাতা দিয়ে আমাদের দাদা ভাত নিয়ে এসেছিলেন। কলার পাতায় ভাত রাখলে এই পাহাড়ে এসে জানতে পারলাম অনেক সময় নাকি ভালো থাকে। তরকারি রান্না করছিলেন, শাকসবজি একটু নেড়ে দিচ্ছেন। এখানে হচ্ছে শুটকি মাছ দিয়ে সবজি, সেই সবজি রান্না করছেন, এবং পাশেরটাই হচ্ছে শামুক রান্না করছেন। নেড়ে দিলেন। তো এখানে কিন্তু আগুন খুবই কড়া আগুন, কারণ হচ্ছে যে পুরোটাই হচ্ছে কাঠের আগুন। এগুলো হচ্ছে দাদা, এই যে এটা হচ্ছে এখন পানি খাওয়ার শেষ। এটা এখন এটা পানি খাওয়ার শেষ করে এই যে এই টাবে দিচ্ছে। এটা টাবে দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিতরে যেটা এটাকে পানি থাকে ওইটা হচ্ছে শুকাইতেছে। আর যদি ওইটা যদি না শুকায় তাহলে ওইটা গন্ধ হয়। এই জন্য পানিটা গন্ধ না হওয়ার জন্য ওখানে ইয়া করে রাখে, যাতে জীবাণু না হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পারছি। তাদের রান্না বান্না শেষ হয়েছে। এখন আমাদের যে গাইড ভাই রয়েছেন সঞ্জয় দাদা, তিনি এই যে মারফা কেটে রেখেছেন, এখানে আলু সিদ্ধ করেছেন, পেঁয়াজ রসুন সব কিছু কেটেছেন, এখানে ডাল রয়েছে। আজ আমাদের খাবারের কি কি আয়োজন রয়েছে আমরা দাদার কাছে একটু জেনে নেব। দাদা, আজকে খাবারের আয়োজন কি কি আছে আমাদের? আজকে হবে দাদা মারফা, হ্যাঁ মারফা রান্না, ডাল আর আলু ভর্তা। আচ্ছা আচ্ছা, দারুণ হবে। আমাদের জন্য আলাদা হাঁড়ি পাতিল সব কিছু ওনারা ব্যবস্থা করে দিয়েছেন, কারণ ওনাদের যে ধরনের খাবার দাবার সেগুলোর সাথে বাঙালি যারা তারা অভ্যস্ত নয়, যার জন্য এখানে যারা দর্শনার্থীরা আসেন তাদের জন্য তাদের হাঁড়ি পাতিল সব কিছুই আলাদা করে রাখেন। এটি কিন্তু সত্যিই দারুণ একটি ব্যাপার। পাহাড়ে আসলে আপনাকেও তারা খুব সম্মান করবে, আপনারও উচিত তাদেরকেও সম্মান করে চলা। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছেন, একদম আমাদের যে সমতলের একান্নবর্তী পরিবারগুলো যেভাবে করে সেভাবে একসাথে খাওয়া দাওয়া করছেন। ওনাদের রাতের খাবার আয়োজন হচ্ছে শামুক রান্না আর হচ্ছে শুটকি মাছ দিয়ে নানান ধরনের সবজি একসাথে।
মিশ্রণ করে খাচ্ছেন। ওনারা হচ্ছে যে শামুক রান্না করেছিলেন, শামুক থেকে ভেতরের যে অংশ, সেটি যে অংশ যে কেটেছিলেন ওই অংশ দিয়ে মুখ দিয়ে চুষে চুষে নিয়ে ভেতরের মাংসটুকু খেয়েছেন এবং এই যে সামনে কলার পাতার উপরে রেখেছেন। এখন পরিবারের যারা শেষ দিকে খেতে বসেছিলেন তারা খেয়ে নিচ্ছেন এবং যারা অগ্রজ তাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এবং এই ছোট শিশুটা কিন্তু অনেকগুলো শামুক খেয়েছে। আমাদের রাতের খাবার রেডি, ভাত, আলু ভর্তা, ডাল আর হচ্ছে মারফর ভাজি। না দাদা, যে দাদা মারফা একটু জল জল রাখছে, নাই তো ধরে দাদা। আমরা কি এই পাহাড়ি মরিচটা পাবো? আর আলু ভর্তা, হ্যাঁ আপনি খাবেন না আলু ভর্তা? হ্যাঁ ঠিক আছে, দারুন। এখানেই ঘুমিয়েছিলাম আর এখানে তারা ভোর 4টা থেকেই রান্না শুরু করে রান্না শেষ করেছেন। এখন পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছেন। এই সময়টা কাজ নিয়ে সবাই খুব ব্যস্ত, একটু পরেই জুমে যাবেন সবাই জুম কাটতে। এখনো কিন্তু সূর্যের দেখা নেই, অনেক সকাল। এই যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কয়াল। গরুর মতো দেখতে হলেও এগুলো কিন্তু গরু নয়। এই প্রাণীটি লবণকে খুব পছন্দ করে, লবণ দেখালেই একদম তার কাছে চলে যায়। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এটিকে পোষ মানানোর জন্য প্রতিদিন একটি জায়গায় লবণ রেখে দেন। সকাল হওয়ার সাথে সাথেই সবাই কাজে বের হয়ে যাচ্ছেন। সকালের আলো ফোটার অনেক আগে থেকেই সবাই ব্যস্ত হয়ে পড়েন। বেলা বাড়লে জুমে কাজ করা যেমন কঠিন হয়ে যাবে, পাশাপাশি এখান থেকে জুমের দূরত্বও অনেক। এ অঞ্চলে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া মশা রয়েছে। সে ম্যালেরিয়া মশায় মানুষ অনেক আক্রান্ত হতো এবং একটা সময় প্রচুর মানুষের প্রাণ যেত। মানে একটা মানুষকে কামড় দিলে মশায় যে এটা ম্যালেরিয়া মশায় কামড় দিচ্ছে, এটা কিভাবে বোঝেন? উনি হচ্ছে খুব একটা বাংলা ওইভাবে বুঝেন না, তবে আমার সাথে যখন ক্যামেরার আড়ালে ছিল তখন উনি বলছিলেন যে গায়ে ব্যথা হয়, তারপর বমি হয়, এগুলো হলে এবং মাথা ব্যথা হয় প্রচণ্ড, তখন ওনারা বুঝতে পারেন যে এটি হচ্ছে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে। আচ্ছা দাদা, এইখানে কি কি দিয়েছে আপনাকে ব্রাক টেস্ট করার জন্য? একটু দেখি তো। যেটা দিন আচ্ছা, এই ওষুধটা দেয় এবং এটা পাশাপাশি এই দুটো ওষুধ দেয়। আমি এটা হচ্ছে কুইনাইন, 1829 সালে আবিষ্কৃত একটি ওষুধ। এখন পর্যন্ত এই একটা ওষুধই চলছে ম্যালেরিয়া রোগের জন্য এবং তার পরবর্তীতে প্রায় 200 বছর হয়ে গেল একটি ওষুধের বয়স। ভাবতেই অবাক লাগে। শূকর তাদের অন্যতম গৃহপালিত প্রাণী, এগুলো থেকে তাদের আমিষের চাহিদা পূরণ করে। ক্যাম্বকপাড়া স্কুলের জন্য যত দূর দূরান্তে হোক না কেন, আমরা কিছু বই খাতা নিয়ে এসেছি, কিছু খাতা পেন্সিল। যেহেতু এই স্কুলটি সরকারিও নয় বেসরকারি নয়, এই গ্রামের মানুষের নিজের টাকায় চলে, যার জন্য এখানে শিক্ষা উপকরণের ব্যাপক অভাব রয়েছে। এত দূরে ট্রেনে আনতে পারলে আমি হয়তো আরও অনেক বেশি আনতাম, কিন্তু যতটুকু ট্রেনে আনতে পেরেছি সেই হিসাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদের জন্য কিছু বই খাতা নিয়ে আসতে, সেগুলো বিতরণের জন্য আমরা যাচ্ছি। আমার সামনে আছেন আমার গাইড। গতকাল সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তায় একদম পিচ্ছিল হয়ে আছে। কাঠের এই সাঁকো পার হয়ে আমাদেরকেও যেতে হবে। সঞ্জয় দাদা 1 সেকেন্ড ভাবারও সময় নিলেন না, সোজা রাস্তার মতো পার হয়ে গেলেন, অথচ দেখেই আমার ভয় ভয় লাগছে। পাড়া থেকে পাঠশালার দূরত্বও অনেক। বাচ্চাদের খেলাধুলা করার জন্য ফাঁকা একটি জায়গা নির্বাচন করে সেখানে তারা স্কুল তৈরি করেছেন। এই পাঠশালার নাম বড়ই অদ্ভুত, উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। ওয়াও পাওয়া স্কুল, তবে বাংলা অর্থ দারুণ। শিশুরাই তো আসল ফুল,
তবে এত দুর্গম জায়গায় লেখাপড়া করে তাদের সৌরভ শহরে পৌঁছানো অনেক কঠিন। এবং বাংলাদেশে একটি শক্তিশালী সংবাদ রাষ্ট্র যাদের করে তুলতে পারে। সমাবেশে দাঁড়িয়ে ওরা মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে শপথ গ্রহণ করলো। যেখানে এখনো কেউই খুব একটা বাংলা ভাষা বুঝে না, সেখানেও জাতীয় সঙ্গীত শুনে আমার শরীরটা রোমাঞ্চিত হলো। জাতীয় সঙ্গীত আমাদের রক্তের সাথে এমনভাবে মিশে গেছে, যেখানেই গাওয়া হোক না কেন প্রতিটি দেশপ্রেমিকের শরীরে এক অন্যরকম পেশনা যোগায়। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। নাও এটা নাও, একটা নাও। হ্যাঁ একটা নাও। থ্যাংক ইউ। তুমি স্কুলে আসো? হ্যাঁ দাদা, ওর নাম কি? পৌইন বলুন, পৌইন বলুন। পারে, বলতে পারে। তোমার নাম কি মা? লাইমরো। তোমার নাম? সঞ্চিনমুরো। তুমি কি কানে অলংকার নিয়েছো? হুম, ওটাই ঐতিহ্য, এটা ঐতিহ্য না, সংস্কৃতি। এই নাও। এই নাও। তোমার নাম কি? রাও কামরো। তোমার নাম? গুমনামরো। আচ্ছা স্যার, এর ভিতরে একটা নীল পেন্সিল কাটারও আছে। হ্যাঁ, ওটাকে কেটে দিন। আর এই সমস্ত খাতা আমার কাছে রইলো। আমি যদি ট্রেনে আনতে পারতাম তাহলে আরো আনতাম। কুরা 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 চড়েছে দে বিদেশে করে বেড়ায়। ব্রাকি ব্যাগও দিয়েছে বাচ্চাদেরকে। এটা মূলত ধরা বাচ্চাদেরকে দেওয়া হয় না, এটা মূলত হচ্ছে গ্রামবাসীদেরকে ব্রাক সহযোগিতা করছে, যে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, মানে ব্যাগ প্রতি ঘরে ঘরে এরকম যতটুকু সামর্থ্য ওনারকে এতটুকু দেওয়া হয়েছে আর কি। এখন ওনাদের এই ব্যাগগুলো এনে ওনারা আনে, তারপর ওনাদের ছেলে মেয়েকে দিয়ে দিছে আর কি। আচ্ছা, যাই হোক, উপকারটা হচ্ছে বাচ্চাদের। উপকারটা হচ্ছে এটা। হ্যাঁ, এই দুর্গম এলাকায়ও ব্রাক, যে দিকেই তাকাচ্ছি আমি, শুধু ব্রাকের এক ধরনের যে তাদের যে সহযোগিতামূলক কার্যক্রম, সেটি কিন্তু সত্যিই দারুণ লাগছে আমার কাছে। এই পাড়াতে অনেকগুলো জুমঘর রয়েছে এবং প্রতিটি ঘরেই ফসল ঘরে তোলা নিয়ে সবাই ব্যস্ত সময় পার করছেন। পাহাড়ের এই সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছি। এই পাড়ার জুমঘরগুলোতে আমরা ওই জুমঘরে যখন ছিলাম তখন শুধুমাত্র দেখেছি ধান কেটে এনে তারা রাখছেন, কিন্তু এই জুমঘরে দেখলাম তারা ধানকে আবার পা দিয়ে দিয়ে বের করছেন গাছ থেকে। দেখুন, জুমে নাই এমন কিছু নাই, এখানে তিল রয়েছে, নিচে রয়েছে হলুদ। জুম মানেই হচ্ছে এখানে আবার লাউ গাছ, এই লাউ থেকেই যে পাকা লাউটা হয় সেটা দিয়ে তারা হচ্ছে যে পানির জন্য আবার পাত্র তৈরি করেন। এখানে আসার পরে পাহাড় একদম খাড়া নেমে গেছে, খুব সাবধানে যেতে বললেন আমার গাইড। এটা দাদা কি চাল কুমড়া বলি আমরা, আপনারা কি বলেন? না, এটা তো চাল কুমড়া। এটা কি? হ্যাঁ, কুমড়া বলি দাদা আমরা। কুমড়া বলেন না? আর ওই পরে ছিলাম আমরা, এখন নামছি নিচের দিকে। এই গাছে প্রচুর পরিমাণে তিল ধরেছে। আপনারা যারা আমার কুষ্টিয়ার তিলের খাজার ভিডিওটি দেখেছেন, আপনারা জানেন তিলের খাজা তিনটি ক্যাটাগরিতে তিলের খাজা বিক্রি হয়। একটি হচ্ছে অল্প তিল, আর একটু হচ্ছে বেশি তিল, এবং সবচেয়ে যে দামি তিল সেটি হচ্ছে এই পাহাড়ি তিল দিয়ে যে তিলের খাজা তৈরি হয় সেটি। এখানে পাহাড়ে এসে এই যে মৌমাছিও দেখতে পাচ্ছি। বিভিন্ন অঞ্চলে এখন কাজ করতে গিয়ে আমি কিন্তু মৌমাছির খুব একটা দেখা পাই না। পাহাড়ে তারা যেহেতু কীটনাশক ব্যবহার করেন না, তাদের এই মৌমাছিগুলো এই অঞ্চলে এখনো রয়েছে। যদিও যে পানির যে পাত্রগুলো আমরা দেখেছিলাম, সে পানির পাত্রগুলো নিচেই কিন্তু অনেক ছড়ানো, এবং উপরে মাঝখানে চিকন, আবার উপরে গিয়ে ছড়ানো। আমি ভাবছিলাম যে এটি মনে হয় কোনোভাবে তারা আকৃতি দান করে, কিন্তু আমার দাদা দূর থেকে একটি লাউ দেখেছেন এবং বললেন, দাদা দেখুন কিভাবে এই লাউগুলো ধরে, এই লাউয়ের জাতগুলো একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই আকৃতিটা পায়।
এই যে দেখুন পাহাড়ি পাহাড়ি লাউ, এই যে তাদের আকৃতি কিন্তু ভিন্ন, এটি পরবর্তীতে পানি খাওয়ার পাত্র হয়ে যায়। অদ্ভুত। এটি কি দাদা ভিন্ন কোনো জাত? না দাদা। মানে পাহাড়ে থাকার জন্য এই ধরনের আকৃতি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আরো খাই না দাদা। এটা খায় না? না দাদা। এই লাউটা খায় না? না দাদা, এটা শুধু ওই হিসাবে ব্যবহার করে এটা। পানির পাত্রের জন্যই ব্যবহার হ্যাঁ, করে, শুধু। কেউই খায় না? না দাদা, এগুলো কোনো খাওয়া যায় না? শাকও খাওয়া যায় না, কোনো কিছু খাওয়া যায় না দাদা এটা। ও, এটা খাওয়া যায় না? না দাদা। মানে এমনি কি খাওয়া যায় না নাকি খায় না? খাওয়া যায় না দাদা, তিতা আর কি। তিতা না? হ্যাঁ দাদা। ও, এই লাউটা ভিন্ন জাতের। আচ্ছা, এই লাউয়ের বীজ আপনি সংগ্রহ করে রাখেন, আচ্ছা দাদা, মনে থাকবে? অবশ্যই দাদা। দেখি দাদা, মারফা নাকি চিনার গুলা? সিনারিগুলো দাদা। আচ্ছা আচ্ছা, এটা দাদা নিয়ে চলেন, যা টাকা লাগে আমরা দিয়ে নিই, নাকি ছিললে ট্রাক করবে? সিলে দাদা। আচ্ছা, ওদেরকে বললে ওরা ছিঁড়ে দেবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু দাদা জুম ঘরে একটা এটা খাবো। হ্যাঁ, এই যে আর একটা পাকছে, এই জুমে প্রচুর পরিমাণে এই চিনার গুলা, কিন্তু এখন পর্যন্ত মারফার দেখা পেলাম না দাদা, বুঝতেছেন? ছিঁড়ে নিয়ে গেলে টাকা দিলেও রাগ করবে, তাই না? বলে একটু জিনিস নিতে হয়, বলে নিতে হয়। বলে নিতে হবে, এই তো। ও দাদা, এইটা কি এটা দাদা এমনি আগাচ্ছা না? না, জুমে তো নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছি। ছোট ছোট এখন লাগে। হ্যাঁ, করলা সার দিতে হয় না, না দাদা? ও দাদা, এইটা কি? ওটা হচ্ছে ওই যে বেগুন দেখছেন, হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে দেখালাম না, হ্যাঁ হ্যাঁ, চলেন একটু এদিকে আসেন। এটা বেগুন। এটা হচ্ছে পাহাড়ি বেগুন, এটা ছোট 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 টিটা আর কি। তিতা না? হ্যাঁ দাদা। আচ্ছা দাদা, এর ভিতরে কি যেন একটা লাল দেখলাম আমি। এই যে এটা আর কি, হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা বেগুনটা আর কি দাদা, ও। এই বেগুনটা ওই যে ওই বেগুনটা পাকছে না? হ্যাঁ পাকছে দাদা। ও, পাকা বেগুন। কালকে যখন ওইখানে কাটতেছিল রান্না আমি ভাবছিলাম যে এটা মনে হয় টমেটো, দাদা বললেন না এটা বেগুন। যদিও টমেটোকে কিন্তু বিভিন্ন অঞ্চলে টক বেগুন বলে থাকে, আপনারা জানেন কিনা? তো টমেটো বেগুন, আবার ইদানিং অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ছোট ছোট যে টক বেগুনগুলো হয়, সেই টক বেগুনের গাছের গোড়া কেটে সেখানে গ্রাফটিং করে সারা বছর তারা টমেটো উৎপাদন করেন। এটি সিলেটের সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যার জন্য কৃষকরাও খুব লাভবান হচ্ছেন। আমরা একদম জুম ঘরের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে কি আলু যেন দাদা? এটা আলু গাছ না? হ্যাঁ আলু গাছ দাদা। এটা কি আলু বলে? দাদা আমরা হচ্ছে এটা কাফেলা আলু বলি দাদা। কাফেল আলু। এই আলু আমাদেরকে খাওয়ানোর কথা ছিল, এখন দাদা ওই যে এখন উপযুক্ত হয় না, ওই উপযুক্ত হয়নি। যদি ওখানে যায় আমার বাড়িতে আবার আছে এটা। আপনার বাড়ি থেকে খাবেন? পাড়া থেকে কিনতে পারবো না। পাড়াতে এখনো ইয়া হয় না দাদা। এটা নতুন গাছ লাগাইছি তো, হ্যাঁ। পুরান গাছ হলে পাওয়া যেত। জুমের আশেপাশে দাদা, এটা কি? এটা ফুল দাদা। শুধু ফুল? আচ্ছা, দারুণ। এটাকে আপনারা কি বলেন দাদা? আমরা বলি ওলকচু। আমরাও তো উল কচু দাদা। ওলকচুই? হ্যাঁ উল কচু দাদা। শুনতেছেন? তরকারি এটা কি মারফা? মারফা আর এটা চিনারগুলা? না, না এটাও মারফা। মারফা মারফা এটা। আচ্ছা দাদা, চিনারগুলা আছে? সিনারগুলা আছে আচ্ছা আচ্ছা, কত করে? কত দিব বলে? কয় টাকা দিতে হবে? এটা বাদ দেন টাকা আপনি টাকা পানি খান। দিদি কি বলে? রাগ করতেছে নাকি আমাদের সাথে? না 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 রাগ করে না? এটা কি? এটা চিনারগুলো আচ্ছা, আমরা এটা- ওই প্রথমে আপনার কাছে বাংটা টাকা আছে না? মানে ব্যাগে আনেন নাই? আমরা ঘরে দিয়ে দেব। আচ্ছা, ঘরে দিয়ে দেবো। এটা কেটে ওনার কাটেন। ঘরে তো আমরা ছিলাম। ও, আপনাদের ঘরেতে ছিলাম। এটা কাটেন, আমরা খাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আপনি কাটেন। ভালো আছেন? এটা কি প্যান? না বে ফ্যান ফ্যান। বাংলা বুঝেন না, কিন্তু যে আমি তাকে একটু আন্তরিকতা দেখিয়েছি সেটা কিন্তু বুঝতে পেরেছেন। কি হয় আপনাদের উনি? আপনাদের কি হয়? নানা? হ্যাঁ নানা, দাদু, দাদু, সকলের দাদু।
হ্যাঁ, আমাকে বেঁধে দিতে পারবেন? এটা এভাবে বেঁধে দেন। আমাকে 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 বেঁধে দেন। এরকম করে বেঁধে দিতে বলেন। এরকম হবে না তো, ওনার মতো বেঁধে দিতে বলেন তো। না না এটা নিয়ে আমারটা নিয়ে বেঁধে দেন। আমাকে 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 বুঝে নাই না? আচ্ছা আপনি পারবেন, আপনি আসেন, একটু বেঁধে দেন দাদার মতো করে আমাকে। হ্যাঁ এই ভাই, আপনি পড়াশোনা করেন না? কোথায়? এমনি তো বাংলা বুঝেন? হ্যাঁ আচ্ছা, আপনি একটু বেঁধে দেন দাদার মতো করে। দাদার মতো তো নেংটি আমার নেই। না ওনার দাদার মতো হুবহু হবে না? মানে হ্যাঁ একই একই সোনা টাকার মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর মতো আমিও পারি না, আমি কারণ তো আমি করি না তো। হ্যাঁ দাদা সেম, এবার করেন, আপনি করেন। এবার সেম, হ্যাঁ এবার জড়াই জড়াই ধরেন। এই দাদা মুহূর্তেই আমাকে আপন করে নিয়ে ভাব বিনিময় করলেন। আমি যেমন তার ভাষা জানি না, তিনিও তেমন আমার ভাষা জানেন না। আসলে মানুষের যে যোগাযোগ হয় তার মাত্র সামান্য অংশ যোগাযোগ হয় মুখের কথায়। মানুষের অভিব্যক্তি এবং চোখ দেখলেই বোঝা যায় সামনের মানুষটা তাকে কতটা সম্মানিত করেছেন। কি চমৎকার ছন্দে ছন্দে খড়গুলোকে গোল করে পাকিয়ে নিচ্ছেন। এতে করে ধান ও খড় আলাদা হয়ে যাচ্ছে। সবকিছুই এখানে এভাবেই করতে হয়। পাহাড়ে এখনো কোনো আধুনিক কৃষি উপকরণ পৌঁছায়নি। গ্রামের সবাই মিলে একসাথে একটি যন্ত্র কিনতে পারলেও তা বয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। পাড়ার কয়েকটি ঘরের মানুষ একসাথে মিলেমিশে কাজ করছেন। এখানে কেউ কাজের জন্য কোনো টাকা বা ধানও নেন না। শ্রমের বিনিময়ে শ্রম দিতে হয়। এখানে যে কয়দিন কাজ করবেন, যখন তার জুম তোলা হবে তখন সে কয়দিন তাকে কাজ করে দিতে হবে। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেমিশে কাজ করছেন। রুবেল ভাই খড় থেকে ধান বের করার একটু চেষ্টা করলেন, কোনো কিছু হলোই না, উল্টো সবাই হাসাহাসি করলেন। আসলে এই কাজটি খুবই কঠিন। এই যে কাজ করতে করতে আমাদের এটা হচ্ছে চিনের গোলা বা বাঙ্গি চলে এসেছে, খুবই সুস্বাদু। সকালবেলা কিছু খাইনি, এটা দিয়ে প্রথম নাস্তা হলো। অনেক পানি পিপাসা লেগেছে, কারণ পাহাড়ের পর পাহাড় হেঁটে যাচ্ছি। এটা খাওয়ার পরে ডিহাইড্রেশন বা যেটাকে বলে পানি শূন্যতা কিছুটা হলেও কমবে। এদিকে দাদা মারফা আর নাপ্পি দিয়ে রান্না করছেন। বাঁশের এই নলটিকে তারা ব্যবহার করেন হামালদিস্তা হিসেবে। মরিচ, হলুদ ও অন্যান্য মশলাকে এই অস্ত্র দিয়েই পিষেন তারা। আমরা সুবিধার জন্য হলুদের গুঁড়া ব্যবহার করি, কিন্তু তারা এখনো কাঁচা হলুদ পিষেই ব্যবহার করেন। জুম ঘরের মধ্যেই তারা আবার রান্না করেন, কারণ সকালে খেয়ে এসেছেন, এখন পর্যন্ত আর খাননি। কি পরিমাণ পরিশ্রম তারা করছেন সেটি তো দেখতেই পাচ্ছেন, যার জন্য তারা এখানে রান্না করে সকালের অর্থাৎ দুপুরের খাবারটি এখানে খাবেন। এরপর রাতের খাবার বাসায় গিয়ে খাবেন। কি রান্না হবে? মারফা কুলা না? হ্যাঁ, কি দিয়ে? কোনো মাছ দিবেন না নাপ্পি? নাপ্পি দিবেন না? রান্না কি আপনি করতেছেন?
এটার মধ্যে কি? এগুলো নাপি এগুলো কত করে কেজি কিনে আনেন আপনারা? 200 টাকা। 200 টাকা কেজি। লবণ রান্না কি আপনি করবেন? আপনি করছে। হ্যাঁ, রান্না করতে পারেন না? এগুলো কি বলেন আপনারা? না নাম চিনি না। সঞ্জয় দা, এগুলো কি? এগুলো হচ্ছে ওই যে দাদা এখানে একটা ওই আগ বলে না, হ্যাঁ হ্যাঁ এর আগের এখানে একটা পাহাড়ে আগ আছে আবার এটা, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ, ওই 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 ফুলটা এটা। ও, এটা কি রোপণ করলে হয়? হ্যাঁ এটা রোপণ করলে আবার আখ হয়? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পাহাড়ে আগ, ওই আগের মতন খায় এখানে এটা। রাখে বীজ। ওটা বীজ। বিষের জন্য রাখছে। আচ্ছা আচ্ছা। এই যে তুমি কে রে নেড়ে নাটক দিচ্ছেন সাইকেল লাগিয়ে বাঁশ দিয়ে, এই যে চামচ বা উরন, সেটি দিয়ে তারা নেড়ে দিচ্ছেন। মরিচগুলো বুটা ছিঁড়ে রাখছেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। ওনাদের রান্নাটা শেষ হোক, আমরা নিজেরাও তো সকালে কিছু খাইনি, আমরা একটু গ্রামের দিকে যাব। আমাদের র্যাম্বকপাড়ার সফর শেষ হলো। এখন আমরা যাব পালংখিয়াং ঝর্ণার দিকে। আগামী পর্বে দেখবেন পালংখিয়াং ঝর্ণার অপার্থিব সৌন্দর্য এবং সেখানে কাঁকড়া ও মাছ ধরে খাওয়ার আয়োজন।